ইস, কলজাটার মধ্যে জাফা ঠান্ডা লাগছে। আমি তো বড় হয়েছি নেত্রকোনা জেলার দুর্গাপুর থানায়, একটা ছোট্ট মোট্ট, মানে এটা আমি বলি যে ভাটি অঞ্চলের কন্যা, হুমায়ুন আহমেদের এলাকার। তো ওই বড় হওয়ার ভেতর দিয়ে না আমি দেখেছি আমার এলাকার নারীরা সোমেশ্বরী নদীতে পানিতে কাজ করতেন, পাথর তুলতেন, সকালে যেতেন, একদম রাতে আসতেন। এতে করে ওনাদের একটা চর্মরোগ হয় সূর্যের তাপ এবং পানির জন্য। এটা আমাকে খুব ভাবাতো যে নারীরা কি পরিমাণ সংসারের হাল ধরছে, কষ্ট হচ্ছে, তার শারীরিকভাবে কষ্ট হচ্ছে, কিন্তু ছাড়ছে না বাচ্চাটার পড়াশোনা করানোর জন্য, বা হচ্ছে নানানভাবে ছাড়ছে না। যখন আমি এখানে যুক্ত হলাম তখন আমার জুলেখাকে দেখে ঠিক সেটাই মনে হয়েছে যে জুলেখা মানে ওই যে তার বাড়িতে ছিল, তার সংসারে এখান থেকে যে টাকাটা যাচ্ছে এটা হাল ধরেছে। দিন শেষে আসলে টাকাটা লাগে, দিন শেষে আসলে খেতে হয়, পড়তে হয়, প্রিয়জনদের চিকিৎসা করতে হয়, বা প্রিয়জনদেরকে কিছু দিতেও ইচ্ছে করে। তো সেখান থেকে মানে আমি অর্থটা পাঠাচ্ছি বাড়িতে, এই মানে স্বাধীনতাটাকে ধারণ করার মানে রূপায়ণটা কিন্তু ওই জুলেখার মধ্যে দেখা যায়। আর যদি বলেন পুরো মানে আমার যে যাত্রা, আমার যে জার্নি, সেটা দারুণ ছিল। কারণ হচ্ছে আমাকে সবাই খুব ভীষণ আদর করতো, এবং আমি আমার নেত্রকোনার আঞ্চলিক ভাষায় কথা বলতাম। তো ইস, কলজাটার মধ্যে জাফা ঠান্ডা লাগছে, মানে এরকম, মানে সবাই খুব আনন্দ পেত যে এত মিষ্টি আমার মানে সব এলাকার ভাষাই মিষ্টি, কিন্তু আমি তো আমার বাড়ির কথাই বলবো। তো মানে নেত্রকোনার ভাষায় যে যে আপনার জন্য পেট ফুটতেছে, মানে মিস করতেছি আপনাকে। তো এই আমার সংলাপগুলো যেমন আদর আদর, মানুষগুলো আমাকে আদর আদর করেছে। আমার যে বাড়ি, আমার খালাম্মা, মানে আমি দেখতাম কি যে আমাদের ক্যামেরা অফ, লাইট অফ, উনি আমার যত্ন নিয়েই যাচ্ছে। এই মুন্নি খাইছো তুমি, জুলেখা খাইছিস, একবার মুন্নি জুলেখা, জুলেখা মুন্নি, এরকম চলতেছে সেটের মধ্যে। তো দিন শেষে মানে আমি না, আমার কাছে এটা নতুন কিছু না, কারণ আমি বড় হয়েছি ওই পাহাড়ে, বড় হয়েছি গ্রামের ওই মানুষজনদের মধ্যে। কিন্তু আমার একটা দুঃখ যেটা, সেটা হচ্ছে যে ধরেন কোনোভাবে যদি সিনেপ্লেক্সের বাইরে মানে একদম ওই একটা মানে মানে থাকে না যে পাড়ার হল, হ্যাঁ, একদম প্রত্যন্ত অঞ্চল বা উঠান, বা হচ্ছে মানে একদম মানে যেখানে আমাদের মা চাচিরা বসে, যেখানে হয়তো গার্মেন্টসে কাজ করছে যে নারীটা সে বসে, বা এই গল্পের চরিত্রগুলোর যেই সামাজিক অবস্থান বা অর্থনৈতিক অবস্থান তারা বসে, সেখানে দেখতে পারলে বেশ খুশি হতাম আমি। কারণ হচ্ছে ধরেন এখানে যেই টাকাটা দিয়ে টিকিটটা কাটতে হয় সিনেপ্লেক্সগুলোতে, সত্যি কি জুলেখা মানে আমার যে প্রতিনিধিত্ব যাদের আমি করছি, সে জুলেখা কি সেই টিকিটটা কাটার মানে অর্থটা কি তার কাছে আছে? নেই তো। তো এখানে ডিরেক্টরেরও একটা সংকট থাকে যে হল পাওয়া যায় না, জায়গা পাওয়া যায় না, সব কিছুতেই অর্থযুক্ত, ওই শুরুতে বলছিলাম। তো সামগ্রিকভাবে সব কিছু ব্যবস্থাপনা করে হয়তো জুলেখাদের কাছে আমি জানি না গল্পটা কখনো পৌঁছাবে কিনা, বা দেখা গেলো গ্রামের যে মেয়েটার ডিভোর্স হয়েছে, পুরো এলাকার কলঙ্ক। ধরেন শহরে কিন্তু পাশের ফ্ল্যাটে কি গল্প হচ্ছে আপনি ইচ্ছে করলে দরজাটা বন্ধ করলে পাশের ফ্ল্যাট না জানলেও আপনার চলে, কিন্তু গ্রামে এই বাড়ির গল্প আপনি কোথায় দরজা বন্ধ করবেন? এটা তো খোলা, দুইটা তিনটা বাড়ি একসাথে, এই মুখো ওই মুখো, এই দেউড়িতে দাঁড়ালে, এখানে দাঁড়ালেই পাশের বাড়ি দেখা যাচ্ছে। ওই গ্রামের যে মেয়েটার ডিভোর্স হয়েছে সে আসলে কোথায় লুকাবে? এই গল্পটা তো তারও দেখার দরকার ছিল। বাড়ির নাম শাহানা, সে তো দেখতে পাচ্ছে না। কারণ হচ্ছে যে এই 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 আলো ঝলমলে বা এই যে এইভাবে করে এখানে তো সে আসতে পারছে না। তো এই জন্য আমি বলবো যে যদি আমাকে বলেন যে 21 সাল থেকে 25 সাল এই পুরো যাত্রাটার ভেতর দিয়ে আমি না জুলেখাদেরকে আরও অনেক করে দেখেছি, অনুভব করেছি। আমার বাসায় যিনি জুলেখা, বা আমার মামার বাসায়, বা অমুকের বাসায়, তমুকের বাসায়, বা আমার গ্রামে যে নারীরা যাদেরকে দেখে আমি জুলেখা চরিত্রটাকে ভীষণ রকমভাবে চরিত্রায়ন করতে পেরেছি, ধারণ করতে পেরেছি, ইনাদের না আমি আরও অনেক ধাপে ধাপে আবেগের জায়গাগুলোকে ধরতে পেরেছি, যেটা হয়তো বাড়ির নাম শাহানা জুলেখা করার আগে আমি অতটা জানতাম না। আমি কলেজে পড়েছি, সিদ্ধেশ্বরী কলেজে, তখন থেকে আমি লেখালেখি করি। আমার প্রথম বই এসছে সেই 13-14 সালে। এরপর আমার আরও অনেকগুলো বই আছে, আমার গবেষণা আছে এই মানে এই কাজগুলোর ভেতর। এবং যে কোনো, সেটা দেশ হোক, দশ হোক, মানুষ হোক, যে কোনো অন্যায়, যে কোনো হচ্ছে অসুন্দর কোনো কিছু দেখলে আমি রাজপথে দাঁড়িয়েছি। কেন দাঁড়িয়েছি? মানুষের কথা বলার জন্য, মানুষের পক্ষে। তো আজ বাড়ির নাম শাহানা তো 21 সালে, তখন আমি মোটামুটি মাস্টার্স কমপ্লিট করে ফেলেছি। আমার একটা গোটা জীবন আমি বেঁচে আসছি। সেই একটা গোটা জীবন বাঁচার ভেতর দিয়ে আমার কাছে মনে হয়েছে যে মানুষের পক্ষে থাকার না এটা বড় দায়। যে আপনি যেখানে যাচ্ছেন, আমি এখানে আসছি, আমার তো ভালো মানে পুরোটা লাগছে না, কারণ আমি এখানে দেখছি না কোনো জুলেখা আছেন। আমি দেখছি যে এখানে হয়তো মানে জুলেখারা যাদের বাড়িতে কাজ করে, বা জুলেখারা হয়তো কোনোভাবে যাদের সাথে হয়তো সেবা দানের মধ্য দিয়ে সম্পর্ক, তারা এসছেন। কিন্তু শুধু কি তারা দেখলেই চলবে? এটা কি জুলেখাদের দেখতে হবে না যে একজন জুলেখা আসলে কোন জীবন পায়,
সে নিজেও হয়তো জানে না, কারণ সে জুলেখার মানে বাড়ির নাম শাহানার জুলেখার মতন ওই মেয়েটা হয়তো কখনো ভালোবাসা পায়নি, সে ওই ভালোবাসার মানে তার এটা কল্পনাতেও নাই। কিন্তু আপনি একবার অনুমান করেন যে এই বাড়ির নাম শাহানাতে এসে যদি জুলেখাকে দেখতো, ও তো প্রশ্ন তুলতে পারতো যে আপা জুলেখা তো এইভাবেও বাঁচতে পারে, এরকমও তো হতে পারে জুলেখার জীবন, সেই জীবন দেন না কেন আমাকে। চিন্তা করেন একবার, পুরো বাংলাদেশের জুলেখারা যদি একসাথে কথা বলা শুরু করে দেয় তাহলে আমাদের বাস্তবতাটা কী দাঁড়াবে। তো বঞ্চিত যে হচ্ছে, এটা তো একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে বঞ্চিত করে রাখা হচ্ছে, কারণ সেই মহলটা মানে যেই মহল আসলে বঞ্চিত করে তারা এটার মাধ্যমে আশীর্বাদ পুষ্ট হয়। কারণ সব জুলেখারা যখন একসাথে কথা বলা শুরু করবে তখন কি আসলে আসলে ওই ওই মহলটা আর কি ঠিকঠাক করে মানে ওই যে একদম একটা মানে মানে মানুষের মতো ব্যবহার না করে অন্য কিছুর মতো ব্যবহার কি জুলেখাদের সাথে তখন আর করতে পারবে? পারবে না। তো তো বাড়ির নাম শাহানার পরে হয়তো নানান রকমের জাগরণ হয়েছে, আমাদের তো প্রতিদিনই নতুন নতুন জন্ম হয়। এই ধরুন আজকে আমি ফারদিন ভাইয়ের সাথে কথা বলছি, আপনার বলার ভেতর দিয়ে আমি আরও কিছু কি জানছি না, আরেকটা আমিকে কি আমি চিনছি না? তেমনি যখন বাড়ির নাম শাহানাতে আমি যুক্ত হয়েছি আমি আরও অনেক আমিকে চিনেছি। কিন্তু যে বোধের কথা আপনি জিজ্ঞেস করলেন, সেই বোধের চর্চা আসলে জ্ঞান যখন স্পর্শ করেছে, মানুষকে যখন ভালোবাসতে শিখেছি, জেনেছি যখন যে মানুষের মানে সমুদ্রের যে বড় সমুদ্র আর নাই, মানে কক্সবাজার গিয়ে আপনার মানে কিছু সময়ের জন্য ভালো লাগতে পারে, একবার মানুষের সমুদ্রে হারায় যায় দেখেন জুলেখাদের দাঁড় করিয়ে সেখানে আপনি একটা নিউজ করবেন, দেখবেন কেমন লাগে। তো এই জাগরণ আসলে জন্মান্তরের ক্ষমতার এই আধুনিক সংজ্ঞাটা তো আমরা জানি যে ক্ষমতা স্থানান্তর হয়, এবং আপনার পেশাগত জায়গা থেকে আপনি আসলে বঞ্চিত, মানে আবার থাকে না যে আপনার অর্থনৈতিক অবস্থা থেকে বঞ্চিত, মানে এই বঞ্চনা শেষ নাই। একজন নারী নির্মাতা তারও একটা বঞ্চনা আছে, আবার পুরুষ নির্মাতা যে তারও বঞ্চনা আছে, শুধু মানে শিল্পী পরিচয় যার তারও বঞ্চনা আছে। তো যখন আসলে একজন নারী কাজ করতে যায়, মানে এটা বোধহয় মানে আমি মানে এটা এটা কীভাবে বলা যেতে পারে যে একজন নারী যখন কাজ করতে নামে, দেখেন একজন পুরুষ যখন কাজ করছে তখন কিন্তু তাকে ভাবতে হয় না যে আমার জামার সাইজ কতটুকু, আমার বাসায় কয়টায় ফিরতে হবে, আমি কি কি শব্দ প্রয়োগ আমার সিনেমায় করতে পারবো, বা আমি কোন কোন সময়ে কোথায় কোথায় আমার সিনেমাটার প্রমোশনের জন্য যেতে হবে। একজন নারীকে কথা বলা না খুব সহজ। ধরেন একজন পুরুষ নির্মাতা, মানে এভাবে বলতে হচ্ছে পুরুষ নির্মাতা নারী নির্মাতা, একজন পুরুষ যখন একটা সিনেমা বানান, উনি ধরেন রাত 12টার সময় কোথাও একটা মিটিং করে বাড়ি ফিরছেন, কোনো প্রশ্ন নেই, আসতেই পারেন। কিন্তু একজন নারী নির্মাতা কিংবা ধরেন একজন নারী শিল্পী, আমার মানে বারবার করে নারী নারী বলতে হচ্ছে, মানে একজন শিল্পী যখন তার মানে পরিচয় হচ্ছে সে নারী, সে যখন বাসায় ফিরে তাকে জবাব দিতে হবে এবং নানান রকমের প্রশ্ন উকি ঝুঁকি দিবে যে সত্যিই কি সে সিনেমার প্রমোশন করে এসেছে, সত্যিই কি সে মানে এই পোস্টারটার কাজ করে এসেছে, সত্যিই কি সে রিহার্সাল করে এসেছে, নাকি আরও অনেক গল্প আছে। তো এই জায়গা থেকে শুধু একজন নারী নির্মাতা না, নারী চিত্রশিল্পীরও অনেক জটিলতা আছে। একজন নারী চিত্রশিল্পী উনি ওনার মন মতো ছবি আঁকতে পারবে, যা ইচ্ছে তাই আঁকতে পারবে, কোনো প্রশ্ন আছে, ওইটারও শিল্পীরও জার্নি আছে, প্রশ্ন আছে। কিন্তু নারীর ক্ষেত্রে আমার মনে হয় যে ওই বিভাজনটা বোধহয় শিল্পে মানে তোমার কাজটা কেমন হয়েছে এটা বাদ রেখে পরিচয় অনুসারে ও আসলে কি করতে পারে, কতটুকু দেখাতে পারে, না দেখাতে পারে, কেন দেখালো, কিভাবে দেখালো, আরও কীভাবে এটাকে অন্যরকমভাবে বলা যেত, এগুলো অনেক জরুরি হয়ে যায়। কিন্তু আমি বলবো কি যে আমরা তো খুব মোটা দাগে আলোচনা করি প্রত্যেকটা জায়গায়। আপনি যেমন ধরেন আপনি বলবেন যে নারী নির্মাতার বঞ্চনা, পুরুষ নির্মাতারও হাজার বঞ্চনা আছে, আপনি গিয়ে দেখবেন। তো এই আলোচনাগুলো না এত সহজ আলোচনা না, বা এই 2 মিনিটে 1 মিনিটে আমি আপনাকে উত্তরও দিতে পারবো না যে একজন নারী কী কী বঞ্চনার ভেতর দিয়ে গেছে, বা একজন নারী আমি কি অডিশনের ভেতর দিয়ে এসে অবশেষে একটা কাজ পেয়েছি, বা দেখা গেল যে আমার নির্মাতা কতদিন ধরে এই মানে লেগে থেকে অবশেষে ওনার সিনেমাটাকে আনতে পেরেছেন, বা দেখা গেল কোনো একজন পুরুষ নির্মাতা যিনি হচ্ছে ওনার প্রথম সিনেমাটা এনেছেন, কত জার্নির ভেতর দিয়ে টাকা কোথায় পাবে, বা কোথাও আমি তো এমন, আপনি আমাকে বললেন যে নারীদের জন্য বঞ্চনা সহজ, আমি তো শুনি যে অনেক নারীদের জন্য মানে কঠিন এটা, কিন্তু আমি কিছুক্ষণ আগেই শুনছিলাম একজন বলছিলেন নারীদের জন্য সহজ, নারী এক জায়গায় গেলেই নাকি প্রডিউসার টাকা দিয়ে দেয়। তো গল্পগুলো তো যে বলছে সে তার মানসিক কাঠামো অনুযায়ী কিন্তু গল্পগুলো বলে, আবার যে প্রক্রিয়া করছে মানে প্রসেসিং করছে সেও কিন্তু তার মানসিক সক্ষমতা অনুযায়ী প্রসেসিং করে। তো ধরেন এই প্রশ্নগুলো আমি জানি আমি অনেক জটিল করে ফেলেছি, কিন্তু এই উত্তরটাকে না সহজভাবে আর কীভাবে দেয় আমি জানি না। প্রত্যেকটা মানুষের ক্ষরণ আলাদা, প্রত্যেকটা মানুষের স্বপ্নের শক্তির জায়গা আলাদা, প্রত্যেকটা মানুষের মানে ঘুরে দাঁড়ানোর স্পিরিটটা আলাদা। তো সেই জন্য যখনই এটা নারী পুরুষ শিল্পী, ব্যাংকার, ইঞ্জিনিয়ার, চিত্রশিল্পী, গায়ক, নায়ক বলছেন,
প্রত্যেকের সাথে প্রত্যেকের জার্নি ধরে আলাদা গল্প করতে হবে। আমরা একজনের মুখ দিয়ে না, এটাও সমাজে আরেকটা বড় সমস্যা ফারদিন ভাই, যে আমরা করি কি একজন শিল্পীর মুখ দিয়ে সবার গল্প বলানোর চেষ্টা করতে থাকি। ধরেন আমি তো জানি ভাই আমি গার্মেন্টসের শ্রমিক, আমার কি দুঃখ, আপনি আমার দুঃখ একজন পলিটিশিয়ানকে দেখালে তো হবে না। তো ওই জন্য আমি বলছি যে নারী নির্মাতার মানে সংগ্রাম অবশ্যই আছে, নারী নির্মাতা নারীরই তো সংগ্রাম, হাজার সংগ্রাম, এটা আমরা জানি। তো সেখানে শিল্পীরও আলাদা সংগ্রাম আছে, সেটা কোনো জেন্ডার ওয়াইজ না।